প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম ও শুভেচ্ছা। বন্ধুরা, সরকারি খরচে নয়, নিজের খরচে ব্যয়বহুল অ্যান্টার্কটিকা ভ্রমণ করায় বরখাস্ত হয়েছেন ইরানের সংসদ বিষয়ক ভাইস প্রেসিডেন্ট শারাম দাবিরি। তাও আর ভাইস প্রেসিডেন্ট হওয়ার আগেকার ভ্রমণের জন্য ওই ভ্রমণের ছবি ভাইরাল হওয়ার পর তাকে সরিয়ে দেওয়ার দাবি ওঠে এবং শারামকে 5 এপ্রিল বহিষ্কার করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। প্রেসিডেন্ট মাসুদ কি বলছেন? ভাইস প্রেসিডেন্ট যিনি ডাক্তার, তিনি পেনশিয়ার্স নামের একটি প্রমোত্তরীর চড়ে সস্ত্রীক অ্যান্টার্কটিকা ভ্রমণ করেছিলেন, যেটিতে চড়তে একজনের ব্যয় প্রায় 4000 ইউরো, যা বাংলাদেশি অর্থে 5 লাখ টাকার বেশি। ইরানের মানুষ কষ্টে আছে। নিষেধাজ্ঞার কারণে আমেরিকা এবং পশ্চিমা এই নিষেধাজ্ঞা অর্থনৈতিক চাপে রয়েছে দেশটিতে 4 জনের একটি পরিবারের বর্তমান মাসিক আয় $200 বা বাংলাদেশের 25,000 টাকা সমান। এটা ইরান আসলে দরিদ্র দেশ নয়, আমাদের চেয়ে বাংলাদেশের চেয়ে অনেক সম্পদশালী দেশ। ইরান তেল, গ্যাস, ফল, বাদাম, জাফরান, কার্পেট, সিরামিক দ্রব্য, গাড়ি সহ অনেক প্রকৌশল যন্ত্রপাতি, ইভেন সামরিক যন্ত্রপাতিও বিদেশে রপ্তানি করে মাথাপিছু আয় দেশটির $5,500 মার্কিন এবং জিডিপি 500 বিলিয়নের বেশি। এটা আরও বাড়ছে। মার্কিন এবং পশ্চিমা নিষেধাজ্ঞার কারণ হলো 1979 সালে ইরানে ইসলামী বিপ্লব হয়েছে। এরপর থেকেই ইরানের উপরে আসলে নানান ধরনের নিষেধাজ্ঞা নেমে এসেছে, যদিও তার আগে ইরানের সাথে আমেরিকার, ইউরোপের সম্পর্ক ছিল খুবই ভালো, কারণ ইরান ছিল তখন আমেরিকা এবং ইউরোপমুখী একটি দেশ। কেবলমাত্র ইসলামী বিপ্লব হওয়ার কারণে পশ্চিমাদের শত্রুতে পরিণত হয়। এখন মধ্যপ্রাচ্যে ইসরায়েলের মতো মার্কিন এবং পশ্চিমা শক্তির বিরুদ্ধে একমাত্র লড়াই করার ক্ষমতা রাখে ইরান এবং লড়াই করেও যাচ্ছে। সম্প্রতি ইরানের উপরে নতুন করে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবং ইরানের উপরে হামলা করারও হুমকি দিয়েছে আমেরিকা, যদিও রাশিয়ার সময়োচিত হস্তক্ষেপ এবং প্রতিবাদের কারণে, বিরোধিতার কারণে আমেরিকা অস্ত্রপাতি মধ্যপ্রাচ্যে মোতায়েন করা সত্ত্বেও চুপ করে আছে। ইরানের আসলে আমি যেটা বলছিলাম, ইরানের এই নীতিবোধটা আছে যেটা আমাদের একটু কম আছে। ইরানের আরেকজন প্রেসিডেন্টের কথা আমরা জানি, আহমেদিনেজাদ। 2003 সালে তিনি তেহরানে মেয়র হয়েছেন, তার আগে বিভিন্ন পদে ছিলেন। 2005 সালে তিনি প্রেসিডেন্ট, 2009 সালে আবারও ইরানের প্রেসিডেন্ট হয়েছিলেন এবং 13 সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট ছিলেন। তার আরও একবার প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা ছিল, প্রার্থিতা তাকে দেওয়া হয়নি, কেন আমরা জানি না। হয়তো মৌলবাদী ইরানের যে সর্বোচ্চ ধর্মীয় নেতার আনুকূল্য পাননি বলেই হয়তো তিনি তৃতীয়বারের মতো ইরানের প্রেসিডেন্ট হতে পারেননি। কিন্তু তার যে ত্যাগ, তার যে সততা, প্রেসিডেন্ট হয়ে একদম সাধারণ মানুষের মতো জীবনযাপন সারা বিশ্বে একটি আলোচিত বিষয় ছিল। আমরা জানি সেই আহমেদিনেজাদ প্রেসিডেন্ট ভবনে ঢুকেই তিনি আগের দামি কার্পেটগুলো বের করে দিয়ে সাধারণ কার্পেট করেন, সোফাগুলো বের করে দিয়ে তিনি সাধারণ সোফা। তিনি তার বাপের যে বস্তিতে বাড়ি ছিল একতলা, সেই বস্তিটা লোন নিয়ে প্রেসিডেন্ট থাকা অবস্থায় তিনি দোতলা করেছেন। 4টি রুম হয়েছে, তার আগে 2টি রুমে ছিল এবং উনি বসবাস করতেন। তিনি ইরানের প্রেসিডেন্টের দরজা সাধারণ মানুষের অভিযোগ দাখিলের জন্য খুলে দিয়েছিলেন। মানুষের অভিযোগ নিতেন, শুনতেন, সে অনুযায়ী ব্যবস্থাও নিতেন। এই মোহাম্মদ আহমেদিনেজাদের মতোই আরেকজন কাছাকাছি একজন প্রেসিডেন্ট আমরা দেখেছি, ভারতের এপিজে আব্দুল কালাম। তারও প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার এবং আগের ঘটনাগুলো আমরা জানি। খুব সাধারণ জীবনযাপন করতে, অত বড় বিজ্ঞানী হয়ে সত্ত্বেও
যে কারণে তিনিও মানুষের ভালোবাসা শ্রদ্ধা অর্জন করেছিলেন। বাংলাদেশের একজন প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যার মৃত্যুর পরে একটি ভাঙা সুটকেস এবং তার ভিতরে একটি ছেঁড়া গেঞ্জি পাওয়া গেছিলো, কোনো ব্যাংক ব্যালেন্স পাওয়া যায়নি, যে কারণে মানুষ শ্রদ্ধার সঙ্গে, তার বিরোধীরাও তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। যদিও অনেকে আজকে জিয়াউর রহমানের সাথে বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে মিলিয়ে দেখতে চান, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সম্পদ আর জিয়াউর রহমানের সম্পদের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। ইউনূস সাহেবের বিরুদ্ধে গত সরকারের আমলে অনেক অভিযোগ ছিল, সেই অভিযোগগুলি তিনি দ্রুত প্রত্যাহার করে চেয়ারে বসে গেছেন। তিনি রেয়াত নিয়েছেন, কিন্তু জিয়াউর রহমানের বিরুদ্ধে এসব কোনো অভিযোগ নেই। যদিও আমরা বলছি না ডক্টর মোহাম্মদ ইউনূস খুব ভালো কিংবা খুব খারাপ লোক, তিনি মাঝামাঝি মানের একজন লোক, অনেকের চেয়ে ভালো। তো আমরা বাংলাদেশে প্রেসিডেন্ট তো এখন কোনো ক্ষমতা নেই, কিন্তু তার যে বিলাসবহুল ভবন আমরা দেখছি, কিংবা প্রধানমন্ত্রীরও যে বিলাসবহুল বাসভবন বা অফিস দেখছি, সংসদ ভবনে যে বিলাসবহুল দেখছি, মন্ত্রী এমপিরা যে ধরনের বিলাসবহুল গাড়ি বাড়ি ভোগ করে, এসব থেকে উদাহরণ নিয়ে আমাদেরও উচিত এই একটু দরিদ্র রাষ্ট্রের এই বিলাসিতা প্রত্যাহার করা, বিলাসিতা বাদ দেওয়া, সাধারণ মানুষের কল্যাণে এসব অর্থ ব্যয় করা উচিত। মন্ত্রী এমপিরা, সরকারের লোকেরা, আমলারা, যারা বিভিন্ন বাহিনীর লোক, তারা যাতে লুটপাট করতে না পারে সেই ব্যবস্থা করা উচিত। লুটপাটের ব্যবস্থা অবশ্যই বন্ধ করতে হবে। সেই টাকাগুলো, এদেশে এখনও বহু মানুষ অর্ধাহারে অনাহারে থাকে, বাসাবাড়ি নেই, শিক্ষা গ্রহণ করতে পারে না, স্বাস্থ্য ব্যবস্থা তো একেবারেই খারাপ। অনেক মানুষ যেখানে খাবার কিনতে তাদের কষ্ট হয়, সেখানে চিকিৎসা শিক্ষার কথা তারা চিন্তাও করেন অনেকেই। এগুলোকে সিরিয়াসলি অ্যাড্রেস করতে হবে, উপলব্ধি করতে হবে, সে অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। গণতন্ত্রের যে অবস্থা হাল দেশের, সেটার উন্নয়ন করতে হবে। সর্বোপরি আমি যে কথা বলতে চাই, এদেশে মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য সরকার আসে, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয় সরকারে যারা থাকেন, তাদের আশেপাশে যারা থাকেন, তাদেরই ভাগ্য পরিবর্তন হয়। এত বড় পরিবর্তন 5ই আগস্ট হলো, স্বৈরাচারের পতন হলো, এটা লুটেরা সরকারের পতন হলো। যারা বৈষম্যের বিরুদ্ধে স্লোগান দিয়ে এই পরিবর্তন আনলেন, বা এখনও সেই পরিবর্তনের কথা বলছেন, বৈষম্যের বিরুদ্ধে কথা বলছেন, কিন্তু তাদেরই দ্বারা নতুন করে বৈষম্য সৃষ্টি হয় যে আমরা লক্ষণ দেখছি, তাতে আমরা অত্যন্ত কষ্ট পাচ্ছি। আমরা মনে করি যারা ভবিষ্যতে ক্ষমতায় আসবেন বা ক্ষমতায় আসার জন্য চেষ্টা করছেন, তাদের প্রত্যেকেরই এদেশের গণমানুষের, যাদের ভাগ্যে পরিবর্তনের ভোটের ভাতের কথা বলে যারা ক্ষমতায় আসেন, ওইখানে গিয়ে চেয়ারে গিয়ে ক্ষমতায় গিয়ে যেন তারা সেই পদক্ষেপটা গ্রহণ করেন, আর যাতে জনগণের সাথে প্রতারণা না করেন, সেই আইনগত ব্যবস্থা করতে হবে, বাস্তব ব্যবস্থা গ্রহণ করতে হবে। এটা আমাদের আপামর জনগণের দাবি। এই দাবির সমর্থনে আন্দোলন গড়ে তুলতে হবে, সংগ্রাম গড়ে তুলতে হবে, যাতে সাধারণ মানুষের ভাগ্য নিয়ে কেউ সিনেমিনি খেলতে না পারে। এটা কথার কথা না, কাজের কথায় পরিণত হয়। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।